ধর 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 বেটাকে, ধরো ওকে। এর জন্য পালাতে না পারে। হ্যাঁ, ব্যাটাকে আজ আচ্ছা করে দেবো, ধরো ওকে। আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। রতন ছুটতে ছুটতে বনের ভেতর ঢুকে পড়ে আর হাতের ঝুলিটাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এটা তুই কি করলি রতন? হাতের ঝুলিটাকে দূরে ফেলে দিলি কেন? আমার ঝুলি, আমি যা খুশি তাই করব। তোমাদের এত কিছু জানার কি দরকার? দেখেছো আমাদের জিনিস চুরি করে আবার বড় বড় কথা বলে যাচ্ছে আমাদের মুখের উপর। কত বড় সাহস এই রতনের! কি ভেবেছিস রতন? কি ভেবেছিস তুই ঝুলিটাকে দূরে ফেলে দিয়ে বেঁচে যাবি? এই কে আছো? ঝুলিটাকে ঝোপের ভেতর থেকে নিয়ে আসো তো, দেখো তোর ভিতর কি আছে। ও বাবা গো, এ তো একটা বাঘ! পালাও তাড়াতাড়ি, তা না হলে বাঘ আমাদের খেয়ে ফেলবে। পালাও পালাও, তাড়াতাড়ি পালাও সবাই! এটা কি হলো? সবাই আমাকে দেখে ভয়ে পালিয়ে গেল কেন? আমি তো কাউকে কোনো ভয় দেখালাম না। আরে, এখানে তো ঝোপের ভিতর একটা ঝুলি পড়ে আছে। বাঘ এগিয়ে গিয়ে ঝোপের ভেতর থেকে ঝুলিটাকে বের করে। এরপর ঝুলির মুখটা খোলে। আরে, ঝুলির ভেতর সোনালি রঙের ওগুলো কি? নিশ্চয়ই সুস্বাদু কোনো খাবার হবে। অনেকদিন পর বেশ কিছু খাবার পাওয়া গেল। এদিকে মোহন বাঘ দেখে ভয় পেয়ে ছুটতে ছুটতে বাড়িতে যায়। কি গো, তুমি কোথা থেকে আসলে আর এমন হাঁপাচ্ছ কেন? বলছি 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 সব বলছি। আগে আগে আমাকে একটু জল দাও, তৃষ্ণায় মনে হচ্ছে প্রাণটা বের হয়ে যাবে। আর একটু হলেই তো বাঘের পেটে চলে যেতাম গো, খুব জোর বেঁচে গেছি। কি বলছো তুমি এসব? তার মানে তোমাকে বাঘ তাড়া করেছে? শুধু তারা আমার সামনে দাঁড়িয়েছিল, কিভাবে যে পালিয়ে এসেছি। আচ্ছা, মিলি কোথায়? কোথায় থাকতে পারে তা কি তুমি জানো না? গিয়ে দেখো কোন বনবাদারে ঘুরে বেড়াচ্ছে। না, এই মেয়েটাকে তো দেখছি না। এটা বিপদ না ঘটিয়ে মেয়েটা মনে হয় আর থামবে না। আমি বাঘের ভয়ে ছুটে এলাম, আর সেই মেয়ে কিনা বনে একা একা ঘুরে বেড়াচ্ছে। প্রতিদিনই তো এ নিয়ে অনেক কথা শোনাই, কিন্তু কিছুতেই কিছু হয় না। জানি না ওই বনে কি এমন আছে যে প্রতিদিন সেখানে যেতে হবে। আজ আসুক ওর বাড়িতে, খুব কড়া করে কিছু কথা শুনিয়ে দিতে হবে। এদিকে মিলি বনের ভেতর একা একা হেঁটে বেড়াচ্ছে। জানি না এই বনে কি আছে, আমাকে কেন এত টানে। মনে হয় যেন আমি সারা দিন সারা রাত এই বনে কাটিয়ে দিতে পারি। ঠিক এই সময় মিলি দেখতে পায় দূরে একটা বাঘ বমি করছে, কিন্তু বাঘের মুখ থেকে সোনার মোহর পড়ছে। এ কি? এ আমি কি দেখছি? বাঘের মুখ থেকে সোনার মোহর কিভাবে বের হচ্ছে? আমাকে এই রহস্য জানতেই হবে। কি হয়েছে তোমার বাঘ? তোমার মুখ থেকে সোনার মোহর কিভাবে পড়ছে? আমি বড় বিপদে পড়েছি। ঝোপের ভিতর সোনালি রঙের জিনিস দেখতে পেয়ে তা আমি খেয়ে ফেলেছি, আর তারপর থেকে আমার মুখ থেকে এগুলো পড়ছে। বাঘ, তুমি হয়তো জানো না তোমার মুখ থেকে যে জিনিস পড়ছে তার মূল্য কতটা। তা জেনে আমার কি হবে বলো? এর জন্যই তো আমি খাবার খেতে পারছি না। শিকার ধরতে গেলেই আমার মুখ থেকে সোনালি রঙের জিনিসগুলো পড়ে। তোমার মুখ থেকে যে জিনিস পড়ে এগুলো সোনার মোহর, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না। আমি এতক্ষণ তোমার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু তুমি আমাকে আক্রমণ করছো না কেন? আমার শরীর প্রচন্ড দুর্বল, তাছাড়া আমার স্বভাব কেমন যেন পাল্টে গেছে। আমার ভিতরে যে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তুমি খুব ক্ষুধার্ত, বুঝতে পারছি। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। আর তুমি কোনো চিন্তা করো না, এখন থেকে আমি প্রতিদিন তোমাকে খাবার দিয়ে যাব।
মিলি বনের অন্য প্রান্ত থেকে কিছু খরগোশের ছানা বাঘের জন্য নিয়ে আসে। বাঘ সেগুলো খেয়ে বেশ তৃপ্তি পায়। ঠিক সন্ধ্যাবেলা বন থেকে বের হওয়ার সময় মিলি দেখতে পায় রতন ঝোপের আড়ালে কিছু একটা খোঁজ করছে। একই রতন দাদা, তুমি ঝোপের আড়ালে বসে আছো কেন? কিছু খোঁজ করছো? হ্যাঁ, এবার এসবের জন্য দায়ী তোর বাবা। আমি কত কষ্ট করে কিছু সোনার মোহর জোগাড় করলাম, আর তোর বাবা সব মাটি করে দিল। তুমি যে চুরি করো এটা তো গ্রামের সবাই জানে। এছাড়া তুমি সোনার মোহর কিভাবে জোগাড় করবে? আর আমার বাবা কিভাবে তোমার সবটা মাটি করে দেবে? এই তোর বাবা গ্রামের কিছু লোক দিয়ে আমাকে তাড়া করে। আমি এখানে মোহরের ঝুলি ফেলে রেখে চলে গেছি, কিন্তু এখন সেই ঝুলি পাচ্ছি না। তার মানে ওই বাঘ এই রতন দাদার ঝুলির মোহরগুলো খেয়ে ফেলেছে, এতক্ষণে বুঝতে পারলাম। কি রে, তুই একা একা কি বিড়বিড় করছিস বলতো? যা যা, তোর বাড়িতে চলে যা, আমাকে আমার কাজ করতে দে। ঠিক সন্ধ্যাবেলায় মিলি বাড়িতে এসে ঢোকে। মিলিকে দেখে পথ আটকে দাঁড়ায় মোহন আর মনিকা। মিলি, তোকে কত করে বলেছি যে বনের দিকটা একা একা যাবি না, তা আমার কথা তো শুনছিস না তুই। বাবা, দিনের বেলা আমি অন্তত একবার বনে না গিয়ে থাকতে পারি না। তা বললেই কি হয়? তোর বাবা আজকে বনে একটা বাঘের তাড়া খেয়ে এসেছে। হঠাৎ যদি ওই বাঘ তোকে তাড়া করে বসে তখন কি হবে ভেবে দেখেছিস? তোমরা বৃথায় ভয় পাচ্ছ। আজকে তো সত্যি সত্যি ওই বাঘের সাথে আমার দেখা হয়েছিল। কি বলছিস এসব? বাঘের সাথে দেখা হয়েছিল আর বাঘ তোকে জ্যান্ত ছেড়ে দিল? বাবা, বাঘটা কোনো সাধারণ বাঘ না। ও সোনার মোহর খাওয়ার কারণে এখন শুধু বমি করে সোনার মোহর বের করে। এসব কি বলছিস রে? এ তো কল্পনাতেও সম্ভব নয়। আমি একদম সত্যি কথা বলছি বাবা। এত সোনার মোহর আমি একসাথে কখনো দেখিনি। তুই তো তাহলে আচ্ছা বোকা আছিস মিলি। এতগুলো মোহর পেয়েও একটা মোহরও বাড়িতে নিয়ে এলি না। মা, বাঘটা খুব কষ্টে আছে। ও কোনো খাবার খেতে পারছে না। এই সময় কি করে আমি লোভ করে ওর কাছ থেকে মোহর নিয়ে আসি? ঠিক আছে, এখন তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়, যা হবার হয়েছে। এদিকে রতন সন্ধ্যার পর পর্যন্ত খোঁজ করেও কোনো মোহর পায় না। রাগে দুঃখে সে বাড়িতে ফিরে আসে। রাতের বেলা মিলি ঘুমিয়ে পড়ে। তখন মোহন আর মনিকা মিলির বলা সেই বাঘের পেটের গুপ্তধন নিয়ে কথা বলে। মেয়ের মুখে সবটাই তো শুনলে, এখন কি করা যায় তাই বলো। এত সহজে এত পরিমাণ সোনার মোহর পাওয়ার সুযোগ আর কোনো দিন আসবে না। আমাদের এই সুযোগটা কাজে লাগাতে হবে। আমিও তো তাই বলছি, কিন্তু আমাদের বোকা মেয়ে এসবের কিছুই বোঝে না। আমি বলি কি, কাল যখন মিলি বনে যাবে তখন তুমি ওর পেছন পেছন যেও। তারপর বুদ্ধি করে বাঘের কাছ থেকে অনেক অনেক মোহর নিয়ে এসো। একদম ঠিক কথা বলেছ। আমি কালকেই মিলিকে অনুসরণ করে ওই বনে যাব, তারপর যা করার আমিই করতে পারবো। যেমন বলা তেমন কাজ। মিলির পেছনে পেছনে পরদিন সকালে মোহন ওই বনে উপস্থিত হয়। মিলি বাঘের জন্য আজকেও একটা খরগোশের বাচ্চা নিয়ে যায়। তুমি আমার বিপদের সময় আমায় সাহায্য করেছো। জানি না তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করব। তোমার কোনো ঋণ শোধ করতে হবে না। তোমার বিপদের সময় আমি তোমাকে সাহায্য করতে পারছি, এতেই আমি খুশি। কি হে বাঘ, খুব তো আমার মেয়েকে খাটিয়ে মারছো। বিনিময়ে আমাদের তো কিছু দিতেও পারো। কিন্তু কি দেব? আমি যে অসুস্থ, আমার যে দেওয়ার কিছুই নেই। তোমার কাছে যা দেওয়ার আছে সেটাই অনেক। তুমি তোমার পেট থেকে গুপ্তধন বের করে দাও, আমি তাতেই খুশি। ঠিক আছে, তুমি যদি এতে খুশি হও তাহলে আমি দিচ্ছি। এ কি বাঘ, তুমি থেমে গেলে কেন? আমার আরো মোহর দরকার। আমি অসুস্থ আর পারছি না। ও, আমার কথা অমান্য করা? আমি তাহলে বাড়িতে গিয়ে মিলিকে বলে দিচ্ছি যেন তোমাকে আর খাবার না দেয়। তুমি না খেয়ে বনে বসে মরো।
না, এমন কাজ করো না। আমি তোমার কথা মতো কাজ করছি। আমি তোমাকে আরো মোহর দিচ্ছি। এই বলে বাঘ তার পেটের ভেতর থেকে আরো অনেক মোহর বের করতে থাকে। এক সময় ক্লান্ত হয়ে বাঘ অজ্ঞান হয়ে পড়ে যায়। মোহন খুশি মনে বস্তা ভর্তি মোহর নিয়ে বাড়িতে চলে যায়। ও মাগো, এ তুমি কি করেছো? এত মোহর তো আমি জীবনে কোনোদিন চোখেও দেখিনি। এ তো খুবই কম, আমি চাইলে আরো অনেক অনেক মোহর নিয়ে আসতে পারবো। তার মানে মিলির কথাই ঠিক, ওই বাঘের পেট থেকে মোহর বের হয়। হ্যাঁ গো হ্যাঁ, মিলির কথা একদম ঠিক। ওই বাঘের পেটে হয়তো কোনো গুপ্তধন আছে। তুমি তো একটা ভুল করে ফেলেছো। ওই বাঘের থেকে আরো মোহর নিয়ে আসা উচিত ছিল। বাঘ যদি আজ রাতে তোমার ভয়ে অন্য কোথাও চলে যায় তখন কি হবে? তাই তো, এই কথাটা আমি তো একবারও চিন্তা করিনি গো। এখন কি করি বলো তো? এখন আর কিছু করতে হবে না। কাল খুব ভোরে আমরা মিলির আগেই ওই বাঘের কাছে যাব। তারপর ওই বাঘের পেট থেকে সব গুপ্তধন বের করে নিয়ে ফিরে আসব। এদিকে মোহনের বাড়ির বাইরে থেকে আড়ালে বসে ওদের সব কথা শুনে ফেলে রতন। তার মানে এই হলো আসল ঘটনা। আমার মোহরগুলো ওই বাঘ খাওয়ার পর এই বাঘের পেট থেকে মোহর পড়ছে। আমাকে ফাঁকি দিয়ে আমারই মোহর কিভাবে অন্যরা নিয়ে নেয় আমিও দেখে নিচ্ছি। পরদিন খুব সকালে মোহন আর মনিকা বনের সেই বাঘের উদ্দেশ্যে বেরিয়ে গেল। মিলি ঘুম থেকে উঠে কাউকেই দেখতে পায় না। মা বাবাকে তো ঘরে দেখতে পাচ্ছি না, তাহলে কি দুজনেই বাঘ বন্ধুর কাছে গেছে? হায় হায়, লোভ যে বাবা মা দুজনকেই অন্ধ করে দিয়েছে। যে করেই হোক তাদেরকে আমার আটকাতে হবে। মিলিও তাড়াতাড়ি বনের দিকে চলল। এদিকে বাঘের সামনে এসে উপস্থিত হয়েছে মোহন আর মনিকা। এতটা লোভ করা কি ঠিক হচ্ছে? গতকাল তোমাদেরকে তো আমি অনেক মোহর দিয়েছি। তুমি আবার লোভের কি বোঝো বাঘ? কথা না বাড়িয়ে আমরা যেমন বলছি তেমন কাজ করো। হ্যাঁ, তা না হলে কি হবে বুঝতে পারছো তো? তোমার খাবার বন্ধ করে দিয়ে মেরে ফেলবো। এই দেখো, বাঘ তার পেট থেকে গুপ্তধন বের করতে শুরু করেছে। চলো চলো চলো, আমরা তাড়াতাড়ি মোহরগুলোকে বস্তাতে ভরে ফেলি। এইবারে মোহন আর মনিকা যেই না মোহরে হাত দেয় অমনি দুজনে পাথর হয়ে যায়। ঠিক সেই সময় ওখানে এসে উপস্থিত হয় রতন। এই যে বাঘ, কি ভেবেছো আমি কিছু বুঝতে পারবো না? এই মোহরের মালিক আমি। আমাকে না দিয়ে তুমি অন্যদেরকে দিতে পারো না। এখন তোমার পেট থেকে আমাকে গুনে গুনে 10 বস্তা মোহর বের করে দাও দেখি। কিন্তু আমি যে ওদেরকে সব মোহর দিয়ে দিয়েছি। তুমি ওদের বাড়ি থেকে যত খুশি মোহর নিয়ে নাও। ওরা তো এখন পাথর হয়েছে। ঠিক বলেছো, ওদের বাড়ির সব মোহরের মালিক এখন আমি। রতন চলে যায়। বেশ খানিকক্ষণ পরে বনে আসে মিলি। সে বাবা মা দুজনকেই পাথর হয়ে থাকতে দেখে ভীষণ কষ্ট পায়। হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! বাবা মা দুজনই তো পাথর হয়ে গেছে। তারা অতিরিক্ত লোভ করেছিল, যার শাস্তি হিসাবে দুজনেই পাথর হয়ে গেছে। আমি তোমার এত সাহায্য করলাম বাঘ, আর তুমি আমার এত বড় ক্ষতি করতে পারলে? বিশ্বাস করো, এর কিছুই আমি করিনি। কেন যে এসব হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তবে আমি চাইলে তোমার বাবা মাকে মুক্তি দিতে পারি। দয়া করো বাঘ, বাবা মা ছাড়া আমার যে আর কেউ নেই। তারা আর লোভ করবে না। আমি তাদের হয়ে তোমার কাছে কথা দিচ্ছি। আমি তোমাকে বলেছিলাম না, তোমার এই উপকারের ঋণ আমি পরিশোধ করব। এখন সেই ঋণ পরিশোধের সময় এসেছে। আর হঠাৎ এক সময় মাটিতে শুয়ে পড়ে বাঘ কাঁপতে কাঁপতে প্রাণ হারায়। ঠিক সেই সময় মিলির মা বাবা আবারও তাদের আসল রূপ ফিরে পায়। আমরা কোথায়? কি হয়েছিল আমাদের সাথে? তোমরা বাঘের থেকে অতিরিক্ত মোহর পাওয়ার লোভ করেছিলে, যে কারণে তোমরা পাথর হয়ে গিয়েছিলে। কিন্তু বাঘ, ওর কি হয়েছে? আমার কথায় বাঘ তার নিজের জীবন দিয়ে তোমাদেরকে মানুষ রূপ ফিরিয়ে দিয়েছে। সত্যি, লোভের বশে একটা অসহায় প্রাণীকে আমরা শেষ করে ফেললাম। আর কোনোদিন এমন লোভ করব না।
এদিকে রতন মোহনের বাড়িতে ফিরে এসে দেখতে পায় তার ঘরের সব মোহর পাথর হয়ে গেছে। হায় হায় হায়, এ কি হয়ে গেল গো? ওই মোহন আর মনিকার মতো সব মোহরও তো পাথর হয়ে গেছে। এক কাজ করি, এখনই গিয়ে বাঘকে ধরি। বেটা আমাকে মিথ্যে কথা বলেছে। সেই সুযোগ আর নেই রতন। বাঘ তার নিজের প্রাণ দিয়ে আমাদের দুজনকে বাঁচিয়েছে। আর এর সব কিছু করেছে মিলির উপকারের প্রতিদান দিতে। আচ্ছা রতন দাদা, বলো তো তুমি কোথা থেকে এই মোহরগুলো চুরি করে এনেছিলে? আমাদের গ্রামে একটা তান্ত্রিক এসেছিল, আর সে বলেছিল এই গ্রামের সব অপকর্ম দূর করবে, কিন্তু সে কিছু করার আগেই তার ঝোলাসহ সোনার মোহর আমি চুরি করে নিই। তার মানে এইসব কিছুতে তান্ত্রিকের হাত আছে, আর মহাশক্তিশালী মোহর আজ তোমাদের শুধরে দিল। তান্ত্রিক না থেকেও এই গ্রামের অপকর্ম দূর করে দিল। সত্যি আজ আমার চোখ খুলে গেছে, আমি আর কোনোদিনও চুরি করব না। সত্যি এরপর থেকে রতন আর কোনোদিন চুরি করেনি। এই ঘটনা গ্রামে দৃষ্টান্ত হয়ে রইল। এরপর থেকে গ্রামের সবাই সৎভাবে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।